আজকের এই বিশেষ সংবাদ বুলেটিনে আপনাদের স্বাগত। আজ এমন কিছু খবর তুলে ধরছি যা শুধু বাংলায় নয়, জাতীয় এবং আন্তর্জাতিক রাজনীতিতেও ঝড় তুলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওমর আবদুল্লার সম্ভাব্য বৈঠক কি নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করবে? বিহারে মহিলাদের জন্য সরকারি চাকরিতে ৩৫% সংরক্ষণ, ভোটের আগে নীতিশ কুমারের মাস্টার স্ট্রোক। সোনারপুর কলেজে তৃণমূল ছাত্রনেতার কাণ্ড ঘিরে উঠছে শিক্ষাঙ্গনের মর্যাদা নিয়ে প্রশ্ন। ট্রাম্পের সরাসরি হুঁশিয়ারি, ৩৫% শুল্ক যথেষ্ট নয়। বাংলাদেশের ইউনূস সরকারকে কড়া বার্তা। নিম্নচাপ সরে গেলেও ৪ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, সমুদ্রে থাকছে উত্তাল। দুর্গাপুজোর পর রাজ্যে শিল্প সম্মেলনের ঘোষণা, আবারও কি বিনিয়োগ টানতে চাইছে বাংলা? এবং সর্বশেষে বিতর্কের কেন্দ্রে দিলীপ ঘোষের মন্তব্য, সংসার বড় হলে সমস্যা হয়। আসলে কাকে ইঙ্গিত? এইসব খবর একেবারে হালনাগাদ তথ্য নিয়ে নিরপেক্ষভাবে তুলে ধরা হচ্ছে, তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি সংবাদের মধ্যে আছে নতুন মোড়, বিশ্লেষণ আর ভবিষ্যতের ইঙ্গিত। দিলীপ ঘোষের বড় বার্তা, 2026 নিয়ে স্পষ্ট ইঙ্গিত। বিজেপি নেতা দিলীপ ঘোষ এক সাহসী বার্তা দিলেন রাজ্য রাজনীতিকে ঘিরে। সম্প্রতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমি জল্পনায় বিশ্বাস করি না। 21-এ যা বেঁচে গিয়েছে 26-এ আর থাকবে না। এই বক্তব্যের মাধ্যমে দিলীপবাবু কার্যত বুঝিয়ে দিলেন 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি কেমন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। তিনি আরও বলেন, অনেকে অনেক রকম আলোচনা করছেন, তবে বিজেপি মাঠে নেমে কাজ করে। রাজ্যে পরিবর্তন আনতে হলে দলকে সংগঠিত করেই এগোতে হবে। এই সাক্ষাৎকার ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ, ইউনূস সরকারের বিস্ফোরক অভিযোগ। ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার সরব হলেন ইউনূস সরকার। তিনি কমিশনকে কার্যত কালো তালিকাভুক্ত করার দাবি জানালেন। ইউনূসবাবু বলেন, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে এখন দেশের মানুষই প্রশ্ন তুলছে। তাদের ভূমিকা পক্ষপাতদুষ্ট এবং গণতান্ত্রিক মূল্যবোধকে আঘাত করেছে। তিনি আরও অভিযোগ করেন, একটি নির্বাচনী সংস্থা হিসেবে কমিশনের যে নিরপেক্ষতা থাকা উচিত ছিল তা বজায় থাকেনি, বরং শাসক দলের পক্ষেই অধিকাংশ ক্ষেত্রে সুবিধা করে দেওয়া হয়েছে। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক দানা বাঁধছে। পুজোর পরই ফের শিল্প সম্মেলন, ঘোষণা করলেন অমিত মিত্র। পশ্চিমবঙ্গে শিল্পায়নের পথে নতুন দিশা। আসন্ন দুর্গাপুজোর পরেই রাজ্যে আবারও বসতে চলেছে বহু প্রতীক্ষিত বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর অমিত মিত্র নিজেই এই কথা ঘোষণা করেছেন। এক সরকারি সভায় বক্তব্য রাখতে গিয়ে অমিত মিত্র বলেন, শিল্প সম্মেলনের তারিখ পুজোর পরে নির্ধারিত হবে। আমরা প্রস্তুত হচ্ছি। আগের বছরগুলোতে এই সম্মেলনের মাধ্যমে বহু বিনিয়োগ এসেছিল, এবারও সেটাই লক্ষ্য। এই গ্লোবাল বিজনেস সামিট শুধুমাত্র বিনিয়োগ আহ্বানের ক্ষেত্রেই নয়, বরং বাংলার সম্ভাবনাগুলো তুলে ধরার একটি আন্তর্জাতিক মঞ্চ। 2019 সালের পর করোনা মহামারীর কারণে সম্মেলন স্থগিত হয়ে যায়। এবার ফের স্বাভাবিক অবস্থায় ফিরে রাজ্য সরকার আবারও বড় আকারে উদ্যোগ নিচ্ছে। যদিও স্পষ্টভাবে কারা আসছেন তা এখনও জানা যায়নি, তবে প্রতি বছর আমেরিকা, ব্রিটেন, জাপান, জার্মানি, দক্ষিণ কোরিয়া সহ বহু দেশের শিল্প প্রতিনিধিরা এই সম্মেলনে অংশগ্রহণ করে থাকেন। এবার দেখে নিই আবহাওয়ার নতুন আপডেট। বাংলার উপকূলবর্তী অঞ্চলের জন্য নতুন করে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপরে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছিল তা ধীরে ধীরে পশ্চিমের দিকে অগ্রসর হয়ে বুধবারের মধ্যে ঝাড়খণ্ডে পৌঁছে যাবে বলে জানানো হয়েছে। কিন্তু নিম্নচাপ সরে গেলেও বিপদ কাটছে না। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, নিম্নচাপ সরে গেলেও বঙ্গোপসাগর থাকবে যথেষ্ট উত্তাল। তার ফলে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাত ও জলোচ্ছ্বাসের সম্ভাবনা থাকছে। 4টি জেলায় বিশেষ সতর্কতা জারি হয়েছে: পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা। এই জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে 30 থেকে 50 কিমি/ঘন্টা বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দিয়েছে।
বিশেষ করে মঙ্গলবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার পর্যন্ত বঙ্গোপসাগরে না নামার পরামর্শ দেওয়া হয়েছে। উপকূলবর্তী নিম্নভূমিগুলিতে জল জমে যাওয়ার সম্ভাবনা, নদীর জলস্তর বাড়তে পারে। জেলা প্রশাসনগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। সাধারণ মানুষকে কি সতর্ক বার্তা দেওয়া হয়েছে বা কি সতর্কতা মানতে হবে সেগুলি এবার জেনে নিই। অপ্রয়োজনীয়ভাবে বাইরে না বেরোনো, নদীর পাশ ও সমুদ্র তট থেকে দূরে থাকা, জরুরি প্রয়োজনে প্রশাসনের হেল্পলাইন ব্যবহার করা। পরবর্তীতে আবহাওয়া সংক্রান্ত অন্যান্য কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিনের সকল গুরুত্বপূর্ণ খবর পেতে। চলুন তাহলে পরবর্তী খবরে। সোনারপুর কলেজে ছাত্রীকে দিয়ে মাথা মালিশ করালেন তৃণমূল ছাত্রনেতা। উঠছে প্রশ্ন, রাজ্য রাজনীতিতে ফের বিতর্কের ঝড়। সোনারপুর কলেজে সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে কলেজেরই তৃণমূল ছাত্র পরিষদের এক নেতা এক ছাত্রীকে দিয়ে প্রকাশ্যে মাথা মালিশ করাচ্ছেন। ভিডিওতে দেখা যাচ্ছে এক ছাত্রনেতা বেঞ্চে বসে আছেন এবং এক মহিলা ছাত্রী তার মাথায় মালিশ করছেন। পাশে উপস্থিত রয়েছে আরও কয়েকজন ছাত্র। হাসি ঠাট্টার আবহে এই দৃশ্য ক্যামেরাবন্দি হয়, কিন্তু ভিডিও ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় ওঠে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে অভিযুক্ত ছাত্রনেতা হলেন তৃণমূল ছাত্র পরিষদের কলেজ ইউনিটের এক পরিচিত মুখ, যদিও এখনও পর্যন্ত দলের পক্ষ থেকে তার নাম সরকারিভাবে প্রকাশ করা হয়নি। বিজেপি এবং সিপিএমের ছাত্র সংগঠনগুলি এই ঘটনাকে ঘিরে তীব্র নিন্দা জানিয়েছে। তাদের অভিযোগ, এই ঘটনা ছাত্র রাজনীতির নামে কলঙ্ক। কলেজ চত্বরে এই ধরনের অশোভন আচরণ বরদাস্ত করা যায় না। সোনারপুর কলেজ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার ভিডিও আমরা দেখেছি, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে, প্রমাণ পাওয়া গেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। যে ছাত্রী ভিডিওতে দেখা গেছেন তার পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি, তবে ঘটনার মানসিক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে একাধিক মহল। বৃহস্পতিবার নবান্নে মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় ও ওমর আবদুল্লাহ। বৃহস্পতিবার নবান্নে এক গুরুত্বপূর্ণ বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে। সূত্রের খবর, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই দিন মুখোমুখি হতে পারেন। জানা যাচ্ছে এটি একটি সৌজন্য সাক্ষাৎ হলেও রাজনৈতিক মহলে এই বৈঠকের তাৎপর্য নিয়ে জল্পনা তৈরি হয়েছে। সম্প্রতি দেশের একাধিক বিরোধী নেতা জাতীয় রাজনীতিতে একে অপরের সঙ্গে আলাপ আলোচনা চালাচ্ছেন। এই প্রেক্ষাপটেই এই সাক্ষাৎকে দেখা হচ্ছে। ওমর আবদুল্লাহ বর্তমানে ব্যক্তিগত সফরে কলকাতায় রয়েছেন এবং নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করেছেন বলেই সূত্রের দাবি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের বৈঠকগুলি ভবিষ্যতের বৃহত্তর রাজনৈতিক সমন্বয়ের ইঙ্গিত হতে পারে, তবে সরকারিভাবে এই বৈঠকের ব্যাপারে নিশ্চিত কিছু জানানো হয়নি। বিহারে সরকারি চাকরিতে মহিলাদের জন্য 35% সংরক্ষণ, নীতিশ কুমারের বড় সিদ্ধান্ত। বিহারের নারী ক্ষমতায়নের পথে বড় পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। সরকারি চাকরির সমস্ত বিভাগে মহিলাদের জন্য 35% সংরক্ষণ চালু করার কথা ঘোষণা করেছেন তিনি। মঙ্গলবার বিধানসভায় এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তার কথায়, নারীরা সমাজের অর্ধেক, উন্নয়নের জন্য তাদের আরও বেশি করে এগিয়ে আসতে দিতে হবে। এই সংরক্ষণ সব সরকারি দপ্তরের গ্রুপ এ, বি, সি ও ডি স্তরের চাকরির ক্ষেত্রেই প্রযোজ্য হবে। পুলিশ প্রশাসন, স্বাস্থ্য, শিক্ষা সব ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর হবে বলে জানানো হয়েছে। এই পদক্ষেপের পেছনে রয়েছে মহিলা ভোটারদের মন জয় করার কৌশল। 2025 সালের নির্বাচনকে সামনে রেখেই এই পদক্ষেপ বলছেন অনেকে। বিহারে নারী শিক্ষার হার ও কর্মসংস্থানের হার ক্রমশ বেড়েছে, সেই ধারাকে আরও এগিয়ে নিতে চাইছে নীতিশ সরকার। 35% শুল্ক যথেষ্ট নয়, ইউনূস সরকারকে কড়া বার্তা পাঠালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে ফের কড়া অবস্থান নিলেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে এক সরাসরি বার্তায় তিনি জানিয়েছেন, চীনা পণ্যের উপর 35% শুল্ক যথেষ্ট, খুবই অপ্রতুল। তিনি সতর্ক করেছেন, যদি বাংলাদেশ আরও কঠোর শুল্ক নীতি গ্রহণ না করে তাহলে আমেরিকাও পাল্টা অর্থনৈতিক ব্যবস্থা নিতে প্রস্তুত। চিঠিতে ট্রাম্প বলেন, আমাদের দেশের শিল্প ব্যবস্থা ও কর্মসংস্থান সুরক্ষিত রাখতে বাইরের দেশগুলিকে তাদের বাজারে সঠিক ভারসাম্য আনতেই হবে। বাংলাদেশ সীমিত হারে চীনা ইলেকট্রনিক্স
ইস্পাত ও শিল্পজাত পণ্যের উপর শুল্ক বসিয়েছে, কিন্তু আমেরিকার আশঙ্কা এই পণ্যগুলো দামে কম হওয়ায় মার্কিন ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে। বিশ্লেষকদের মতে এই বার্তা শুধু বাণিজ্যিক নয়, বরং দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব ঠেকাতে একটি কৌশলগত চাপ